ভালোবাসি মন্ত্রীমশাই, ভালোবাসি আপনাকে। এই শুভ্রা ভালোবাসে আপনাকে, বড্ড বেশি ভালোবাসে। তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায় মন্ত্রী আরহাম শিকদার। দৃষ্টিতে আবদ্ধ হয় একজন শাড়ি পরিহিতা রমণী। তার থেকে কয়েক হাত দূরে অবস্থান রমণীটির। মুখে মাস্ক থাকার দরুন স্পষ্ট ফুটে উঠেছে তার ডাগর ডাগর আখি জোড়া। মুখের সামনে লেপ্টে আছে কয়েকটা অবাধ্য চুল। পরনে কালো শাড়ি, খোপা করে রাখা চুলে বেলি ফুলের গাজরা, হাত ভর্তি কালো চুড়ি। বিরোধী দলকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন আরহাম শিকদার। শুধু আরহাম শিকদার নয়, এখন তার নামের সাথে জুড়েছে মন্ত্রী শব্দটি। উজ্জ্বল শুভ্র ৬ ফুট ২ উচ্চতার এই সুঠামদেহী যুবকের জন্য কত নারী পাগল সে কি জানে? বর্তমান তরুণ তরুণীদের গর্ব সে। হবে নাই বা কেন? মাত্র ৩১ বছর বয়সে সে একজন মন্ত্রী। কিছুক্ষণ আগেই নির্বাচনের ফলাফল জানার পর হই হুল্লোড়ে মেতে উঠেছিল তার দল। বিরক্ত সে এসবে। মাথার পেছনে ঝুটি করে রাখা চুলগুলো আলতো হাতে স্পর্শ করে দাঁড়িয়ে পড়ে সে। উদ্দেশ্য বাড়িতে যাওয়া। ঠিক তখনই কর্ণগোচর হয় নারী কণ্ঠটি। উপস্থিত সকলেই হতবাক। মন্ত্রী আরহাম শিকদার মেয়েদের স্বপ্নের পুরুষ, এতে কোনো সন্দেহ নেই কারো। তাই বলে এই রকম জনসম্মুখে এমন কিছু কেউ বলবে তা কল্পনারও বাহিরে। যার সামনেই সকলের হাত পা কাঁপে, তার সামনেই কিভাবে এই রকম বাক্য উচ্চারণ করতে পারলো? সকলেই একবার মন্ত্রী আরহাম শিকদারের দিকে তাকাচ্ছে, তো আরেকবার রমণীটির দিকে। মন্ত্রী আরহাম শিকদারের শান্ত দৃষ্টি যে কোনো ভয়ঙ্কর কিছুর আগাম সংকেত, তা ভালো করেই বুঝতে পারছে সকলে। এই মেয়ে, কি বললে এখনই তুমি? ভালোবাসে মন্ত্রীমশাই, এই শুভ্রা আপনাকে ভালোবাসে। নিজের দিকে ইশারা করে বলল শুভ্রা। তাকিয়ে আছে সে তার সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার চোখের দিকে। অবাক সে, যার দিকে চোখ তুলেই তাকাতেও মানুষের হাঁটু কাঁপে, তার দিকে এই মেয়ে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। নিজের মনেই শুভ্রাকে অসভ্য মেয়ে হিসেবে ভেবে নেয় সে। উপস্থিত সকলের নজর তার দিকে। শুভ্রার পেছনে দাঁড়িয়ে আছে তার প্রাণপ্রিয় বান্ধবী অদিতি। অদিতি বারবার খোঁচাচ্ছে শুভ্রাকে, চুপ করতে বলছে তাকে। অদিতির হাত পা কাঁপছে, কখন যে কি হয় তাদের সাথে। তার সামনে যে স্বয়ং মন্ত্রী আরহাম শিকদার দাঁড়িয়ে আছে। শুভ্রা আর পারল না বান্ধবীর খোঁচা সহ্য করতে। একটু চিৎকার করেই সে বলে ওঠে, কি সমস্যা তোর অদিতি? দেখছিস মন্ত্রীমশাইকে মনের কথা জানাচ্ছি, তাহলে কেন বারবার খোঁচাচ্ছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কানে নিচে মারবো একটা। যে নিজের প্রেমিকের ১৪ গোষ্ঠীর নাম ভুলে যাবি, আহাম্মক কোথাকার, একদম জ্বালাবি না। কাশি উঠে যায় অদিতির। মনে মনে নিজেকে ধিক্কার জানায় সে। কোন আক্কেলে এই নির্লজ্জ মেয়েকে ও থামাতে গিয়েছিল? শুভ্রা যে নির্লজ্জ তার তো জানা ছিল। আরহাম অদ্ভুত দৃষ্টিতেই তাকিয়ে আছে শুভ্রার দিকে। কি মন্ত্রীমশাই, ওভাবে কি দেখছেন? নির্লজ্জ ছেলেদের মতো একটা মেয়ের দিকে তাকিয়ে আছেন কেন? ওই আপনি না মন্ত্রী? জনগণের সামনে একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছেন, লজ্জা করে না আপনার? যদিও তাকাতেই পারেন, আমি তো আপনারই। তবে অন্য কোনো মেয়ের দিকে এভাবে যেন তাকাতে না দেখি, তাহলে চোখ তুলে ফেলবো আপনার, সাথে যার দিকে তাকাবেন তারও। মনে থাকে যেন আমার কথা। আমার দেরি হয়ে যাচ্ছে, দাদুনের ঔষধের সময় হয়ে গেছে, ওনাকে খাওয়াতে হবে। তাই এখন আসছি, রাতে ফোন করব আপনাকে, তখন না হয় আপনিও বলে দিয়েন ভালোবাসি শুভ্রা। ফোনে বলতে না চাইলে কালকে আপনার সমাবেশের বাইরে থাকবো আমি, তখন বলে দিয়েন সামনাসামনি। এখন আসি। এই যে ফাহিম ভাইয়া, তোমার মন্ত্রীকে নিয়ে বাসায় যাও, ওনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। এক নাগারে কথাগুলো বলে অদিতির হাত ধরে হাঁটা শুরু করে শুভ্রা। পেছনে যে কতগুলো মানুষ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, তা নিয়ে ভাবান্তর হলো না তার। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আরহামের। মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ভাবতে পারছে না সে, একটা মেয়ে তাকে এভাবে বলল। আরহামের পেছনে দাঁড়িয়েছিল তার ডান হাত ফাহিম। সে এতক্ষণ শুভ্রাকে পর্যবেক্ষণ করছিল। আল্লাহ, এই মেয়ে পাগল হয়ে গেছে। এখন ভাইয়ের হাত থেকে কেউ কে বাঁচাবে? শুভ্রা রে, তুই শেষ। কত করে তোকে বোঝালাম ভাইয়ের আশা করিস না, কিন্তু তুই কি করলি? সরাসরি ভালোবাসি বললি। এখন তোকে ভাইয়ের হাত থেকে কে বাঁচাবে বল? আরো যদি ভাই জানতে পারে তুই আমার চাচাতো বোন, তাহলে আমাকে না আবার উল্টো ঝুলিয়ে রাখে। তোকে বলেছিলাম ভাইয়ের সম্পর্কে সব, তবুও তুই পাকনামি করলি। তো এখন বুঝবি ভাই কি জিনিস।
ভাগ্যিস কিছুক্ষণ আগে সাংবাদিকদের বিদায় করা হয়েছিল, না হলে এখনই খবরের কাগজের সেরা খবর হতো মন্ত্রী আরমান শিকদার। ফাহিমের ভাবনার মাঝে আরহামের গম্ভীর কণ্ঠস্বর কানে আসে। হকচকিয়ে যায় ফাহিম, মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে। মেয়েটার পুরো পরিচিতি চাই আমার। আজকে সন্ধ্যার মধ্যে মেয়েটাকে চেনা চেনা লাগলো। শুকনো ঢোক গিলল ফাহিম। সে কিভাবে বলবে মেয়েটাও আর অন্য কেউ নয়, তার একমাত্র নির্লজ্জ চাচাতো বোন। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর প্রকাশ করলো না। অতপর আরহামের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ালো সে। আরহাম আর কিচ্ছু না বলে গাড়িতে উঠলো, সাথে ফাহিমও ওঠে। গাড়ি চলতে শুরু করলো শিকদার ভিলার দিকে। পেছনে আরো কয়েকটা গাড়ি, সেখানে রয়েছে তাদের দেহরক্ষীরা। উপস্থিত জনগণ শুধু দেখিয়ে গেল আরহাম আর শুভ্রার কাহিনী। কানাঘোষা চলছে সকলের মাঝে। দাদুন দাদুন দাদুন, আমি বলতে পেরেছি ওনাকে, তোমার নাতি বলতে পেরেছি দাদুন। খানবাড়ির সকলেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। এই মেয়ে যে নির্লজ্জ তা তো তারা জানে, তাই বলে এভাবে সকলের সামনে। শুভ্রার দিদুন আনোয়ারা খান একবার নিজের স্বামীর দিকে তাকাচ্ছে, তো একবার শুভ্রার দিকে। শুভ্রা, থাম। তোর কি লজ্জা শরম কিছুই নেই? দেখছিস এখানে তোর চাচা বড় বাবা সকলেই আছে, তবুও। তাতে কি হয়েছে? শুভ্রার জবাবে বিরক্ত হলেন আনোয়ারা খান। এই মেয়েকে কোনো কিছুই বলে লাভ নেই, একদম বাবার মতো হয়েছে, নির্লজ্জ। ছেলেটার কথা মনে পড়তে চোখ জোড়া ভিজে ওঠে আনোয়ারা খানের। শুভ্রা দেখলো, জড়িয়ে ধরলো সে তার দিদুনকে। কি হয়েছে দিদুন? তুই তোর বাবার মতো হয়েছিস শুভ্রা। তোর মধ্যে আমি আমার ছেলের প্রতিচ্ছবি দেখতে পাই। বলতে বলতে কেঁদে ফেললেন আনোয়ারা খান। উপস্থিত সকলে এতক্ষণ হাসি মজা করলেও কেমন যেন নীরব হয়ে গেল। শুভ্রা নিজেও কিছুক্ষণের জন্য থমকে গেল। অতঃপর নিজেকে স্বাভাবিক করে মুখে সেই মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, কি হলো, সকলে এমন চুপচাপ হয়ে গেল কেন? তোর ভালো লাগে না? কোথায় তোমাদের বাড়ির মেয়ে আজকে তার মনের মানুষকে তার মনের কথা জানিয়ে এসেছে, জেনে খুশি হবে, তা না করে মুখ এমন বাংলার পাঁচ করে রেখেছো। এটা কিন্তু ঠিক না। লজ্জায় কেউ আর সেখানে থাকলো না, উঠে চলে গেল নিজ নিজ ঘরে। শুধু বসে রইলেন শুভ্রার দাদুন ইশতিয়াক খান। সারাদিনের সকল ঘটনা বলতে শুরু করলো শুভ্রা তার দাদুনকে। তিনিও মনোযোগ দিয়ে শুনতে লাগলো নাতনির কথা। পরিবারে আর কোনো মেয়ে না থাকার দরুন সকলের চোখের মনেই সে। বাবা, আমার মনে হচ্ছে এই মেয়েটা খোকার জন্য ভালো হবে। আমারও তাই মনে হচ্ছে বৌমা, শুধু তোমার ছেলে পছন্দ করলেই হয়। আরে অবশ্যই পছন্দ হবে, কি সুন্দর দেখতে মেয়েটা। এবার না করলে বেঁধে বিয়ে করাবো। খোকা তো বলেছে নির্বাচনে জিতলে বিয়ে করবে, কথা দিয়েছিল আপনাকে। তাছাড়া বাবা, আপনার নাতি এক কথার মানুষ। সবেমাত্র বাড়িতে পা রেখেছে আরহাম। নিজের মা আর দাদার কথা কর্ণগোচর হতেই দরজাতেই দাঁড়িয়ে পড়ল সে। পেছনে ছিল ফাহিম। নীলিমা শিকদার আর আজমল শিকদারের কথা শুনে ফাহিমের যেন নাচতে ইচ্ছে করছে। আরহামের জন্যই তো তার বিয়ে করা হচ্ছে না। আরে খোকা, চলে এসেছিস? ওখানে দাঁড়িয়ে কেন? আয় আয়, দেখ তো কোন মেয়েকে পছন্দ হয়। মা, কতবার বলেছি তোমাকে খোকা বলে ডাকবে না আমায়। তোমার ছেলের বয়স 31 মা। তার থেকেও বড় কথা, তোমার ছেলে মন্ত্রী। আসছে মন্ত্রী, তোকে খোকা বলেই ডেকেছি, ডাকবো। তুই তো এখন আমার কাছে সেই ছোট্ট আরাম খোকায় আছিস। মায়ের কাছে সন্তান কখনো বড় হয়? তাই নাকি? তাহলে তোমার এই ছোট খোকাকে এখনই কেন বিয়ে করাতে চাচ্ছ? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে আরহাম। বোকা বনে যায় নীলিমা শিকদার। বুঝতে পারেন বরাবরের মতো আজকেও তাকে কথার জালে ফাঁসাচ্ছে তার ছেলে। কিন্তু আজকে তিনি হার মানবে না পণ করেছেন। যেভাবেই হোক ছেলেকে তিনি বিয়ে করাবেন। বয়স তো কম হয়নি ছেলেটার। খোকা, তুই আজকে যাই করিস না কেন, আমাকে তোর কথার জালে ফাঁসাতে পারবি না। তোকে বিয়ে করতেই হবে, মানে করতেই হবে। তোর থেকে তোর ছোট ছোট কাজিনরা বিয়ে করেছে, অনেকের তো বাচ্চাও আছে। আর তুই কি না এখনো বিয়েই করিসনি? জীবনে তো কোনো দিন প্রেম করেছিস বলে মনে হয় না। যদি তোর কোনো পছন্দ থাকে বলে দে, না হলে আমরা যাকে পছন্দ করব তাকেই বিয়ে করতে হবে তোর। আমার পছন্দের মেয়ে আছে মা। ড্রয়িং রুমে মনে হলো ছোটখাটো একটা বিস্ফোরণ হলো। ড্রয়িং রুমের উপস্থিত সকলে অবিশ্বাস্য নয়নে তাকালো আরহামের দিকে। তারা বিশ্বাস করতে পারছে না আরহামের কথা। আরহামের জয়লাভের আনন্দে তার নিকট আত্মীয় সকলে এসেছে শিকদার বাড়িতে। তারা ছাড়া নীলিমা শিকদার তাদেরকে জানিয়েছেন আরহামের জন্য মেয়ে দেখবে, সকলে যেন উপস্থিত থাকে।
নাম কি তার? আরাম। তার সম্পর্কে সবকিছু বলো। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব তার বাড়িতে। বাবার দিকে তাকালো আরহাম একবার, তারপর সকলকে ভালোভাবে দেখে নিল। নাম জানি না তার বাবা, কোথায় থাকে, কি করে, দেখতে কেমন, কিছু জানি না। শুধু তার মায়াবী চোখ দুটো দেখেছি। হরিণীর ন্যায় ডাগর ডাগর চোখ তার, সেই চোখের চাহনি ভয়ঙ্কর। অদ্ভুত সুন্দর চোখ জোড়া, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বলে দিলাম তার সম্পর্কে। এখন যাও তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। যাচ্ছি আমি নিজের রুমে। আশা করছি আমাকে কেউ বিরক্ত করবে না। বলেই গটগট পায়ে নিজের ঘরের দিকে চলে গেল আরহাম। উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে তার দিকে। যে ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকায়নি, তাকিয়েছে কিনা সন্দেহ, সেই ছেলে এভাবে একটা মেয়ের বর্ণনাও দিচ্ছে। মিস্টার আসাদ শিকদার ভাবছেন তার ছেলের দেওয়া বর্ণনা সম্পর্কে। এইভাবে বুঝি মেয়ে খোঁজা যায়? ফাহিমের মনে হচ্ছে মাথায় বাজ পড়েছে। সে ভাবছে সে কি ভুল শুনল? মন্ত্রী আরহাম শিকদার কাউকে পছন্দ করেছে, এটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের থেকে কম কিছু না তার কাছে। বোনের কথা মাথায় আসতে খারাপ লাগা শুরু হলো তার। শুভ্রা যে তার নেতা মশাইকে খুব করে চায়, ভালোবাসে নেতা মশাইকে। নিজের কোনো বোন না থাকায় সে শুভ্রাকে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সেই বোন কষ্ট পাবে ভেবে বুকের মধ্যে হালকা চিনচিন ব্যথা অনুভব করছে সে। এতক্ষণ দর্শকের ভূমিকা পালন করা আজমল শিকদার বলে ওঠেন, মেয়েটাকে খোঁজ নাও আশা। তোমার ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে, নিশ্চয় মেয়েটার ভিতর এমন কিছু দেখেছে যা ওর ভালো লেগেছে। না হলে তোমার যে ছেলে 31 বছর এসেও বিয়ে করতে নারাজ। এটা তোমার ছেলে তো, নাকি হাসপাতালে বদলিয়ে এনেছো? বিয়ে পাগলা বাপের বিয়ে নারাজ ছেলে। আসাদ শিকদার তাকান তার বাবার দিকে, তো আরেকবার নীলিমা শিকদারের দিকে। নীলিমা শিকদার তার ননদ আরিফা তালুকদারকে নিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। পেছনে তার নিজের বোন আর ভাবিও গেল। এখানে থাকলে নির্ঘাত লজ্জায় পড়তে হবে। নানু, মামাইকে বিয়ে পাগলা কেন বললে? জিজ্ঞেস করলো রাইমা। সকলে আগ্রহ নিয়ে তাকালো আজমল শিকদারের দিকে। আসাদ শিকদার বারবার বারণ করছে আজমল শিকদারকে, কিন্তু না, শুনলো না ওনার কথা। তোমার মামায়ের যখন 23 বছর, তখন আমাকে এসে বলেছিল সে একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চাই। আমি প্রথমে বারণ করি, কারণ ওর তখন প্রাপ্তবয়স হয়নি। কিন্তু শুনলে তো আমার কথা, ধন্যায় বসে যায় তোমার মামাই। না খেয়ে দিয়ে পাগলামি শুরু করে। মেয়েটা কে ছিল জানো? তোমাদের মামিমা। অবশেষে উপায় না পেয়ে দিয়ে দিলাম বিয়ে। উপস্থিত সকলে উচ্চস্বরে হেসে ওঠে। আসাদ শিকদার না পারছেন মাটির ফাঁক করে ঢুকতে, ছোট বাচ্চাদের সামনে দিল তো তার মান সম্মানের খিচুড়ি বানিয়ে। ফাহিম এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু আর চুপচাপ থাকতে পারলো না, হেসে উঠল সে। আরে ফাহিম, আসো, এখানে আসো মা। না দাদু, এখানে ঠিক আছি, বস কিছুক্ষণের মধ্যেই ডাকবে। ফাহিমের কথা শেষ হতে না হতে আরহামের ডাক পড়ল। তড়িঘড়ি করে আরহামের রুমের দিকে যেতে লাগলো ফাহিম। দেখে মনে হচ্ছে কিছু একটা তাড়া করছে তাকে। তার কাণ্ড দেখে সকলে আরেক দফা হেসে ওঠে। এই আরহামকে বাড়ির সকলে জমের মতো ভয় পায়। সকলের মাথায় এখন একটাই চিন্তা, মন্ত্রী আরহাম শিকদার কোনো মেয়েকে পছন্দ করেছে, মেয়েটা কেমন হবে? শাওয়ার নিয়ে বের হলো আরহাম। কিছুক্ষণ আগেই ফাহিমকে বাসায় পাঠিয়েছে সে। ব্যালকনিতে থাকা ইজি চেয়ারে বসে আরহাম। তার মস্তিষ্কে বারবার হানা দিচ্ছে সকালের ঘটনা যেন তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। মেয়েটাকে তার চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল এর আগেও দেখেছে সে মেয়েটাকে। তার ভাবনার ছেদ ঘটে মায়ের কথায়। খোকা, হেয়ালি না করে মেয়েটার সকল তথ্য দে। কোন মেয়ে? ভ্রু কুচকে জিজ্ঞেস করে আরহাম। অবাক হয়ে যান নীলিমা শিকদার। তার ছেলের আবার কোন দিক থেকে ভুলে যাওয়ার রোগ হলো? তোকে বললাম না হেয়ালি করবি না? যা, তোকে কিছু করতে হবে না, শুধু আমার বৌমার একটা ছবি আর নাম্বার দে। কুচকানো ভ্রু জোড়া যেন কুচকে যায় আরো আরহামের। ভালোভাবে তাকায় সে মায়ের দিকে। না, দেখে তো মনে হচ্ছে না তার মা তার সাথে মজা করছে। আমি কবে বিয়ে করলাম মা? তুমি আমার বউ কোথায় পেলে? ছেলের কথায় আবারও যেন অগ্নিমূর্তি ধারণ করলেন নীলিমা শিকদার। হালকা চেঁচিয়ে উঠলেন তিনি। খোকা, আমাকে কি দেখে মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? ড্রয়িং রুমে যে বলে এলি কাকে নাকি পছন্দ করিস তুই, আর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো? কুচকানো ভ্রুজোড়া আপনা আপনি সমান হয়ে গেল আরহামের। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতে মনে পড়ে গেল ড্রয়িং রুমে বলা কথাগুলো।
নিজে নিজেই চমকে ওঠে আরহাম। তখন যা বলেছিল এক প্রকার আনমনেই বলেছিল সে। কার বর্ণনা দিয়েছিল সে সকলের সামনে? চোখের সামনেই ভেসে উঠল সকালের মেয়েটার চোখ জোড়া। হ্যাঁ, সেই চোখের বর্ণনাই দিয়েছিল, কিন্তু কেন? নিজেই নিজেকে প্রশ্ন করলো আরহাম। সকাল 11:23। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে বেঞ্চে বিধ্বস্ত অবস্থায় বসে আছে আরহাম। দৃষ্টি তার অপারেশন থিয়েটারের দিকে। পরনে শুভ্র পাঞ্জাবি লাল বর্ণ ধারণ করেছে, সারা শরীরে রক্তে ভিজে আছে। দেখেই মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করেছে সে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা চোখের সামনে বারবার ভেসে উঠছে। কানে একটা নারী কণ্ঠ বারবার প্রতিধ্বনি হচ্ছে। না, আর সহ্য করতে পারছে না আরহাম। দুহাত দিয়ে মাথা চেপে ধরে। নির্বাচনের পর শপথ গ্রহণের পালা এসেছে। কালকেই সকল ব্যবস্থা করে রাখা হয়েছিল। আজকে সকাল 11টায় শপথ গ্রহণ করানো হবে। সবকিছু পর্যবেক্ষণ করছিল পুলিশ এবং বিভিন্ন আইনসভার মানুষ। যত পারছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মিডিয়ার মানুষ এবং বিভিন্ন উচ্চপদস্থ মানুষের বিচরণ চলছে। তখনই সেখানে উপস্থিত হয় আরহাম। শুভ্র পাঞ্জাবি, পায়জামা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চোখে কালো সানগ্লাস, ঘাড় সমান লম্বা চুলগুলো আলগোছে পেছনে ঝুটি করা। দেখেই মনে হচ্ছে কোনো মাফিয়া। উপস্থিত জনগণের মধ্যে হৈ হৈ পড়ে যায়। মন্ত্রীর এইরকম সাজ কত মেয়ের হার্ট ব্রেক করেছে সে যদি জানতো। গার্ডরা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। রাগে ফোঁসফোঁস করছে শুভ্র রঙের একটা শাড়ি জড়ানো তার গায়ে, ঠিক যেন শুভ্র পরী। তার সাথে থাকা কয়েকটা মেয়ে মন্ত্রীমশাইয়ের সৌন্দর্যের প্রশংসা করছে। সহ্য হচ্ছে না তার। তারা কেন করবে? মন্ত্রীমশাই তো শুধু তার। আরহামের থেকে কিছুটা দূরত্বে সে। আর ধৈর্য ধরতে না পেরে কল দিল আরহামের নাম্বারে। সবেমাত্র সামনের দিকে এগোতে ধরেছিল আরহাম। ফোন বাজতেই থেমে যায় সে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা যায়। হয়তো বুঝতে পেরেছে কে কল দিয়েছে। পকেট থেকে ফোন বের করার সাথে সাথেই তার মুখের হাসি আরেকটু প্রসারিত হলো। ফোনের স্ক্রিনে জলজল করছে একটি নাম, শুভ্র বুড়ি। দীর্ঘ সময় পর কালকে রাতে একবার এই নম্বর থেকেই কল এসেছিল। তখন রমণীটি হয়তো জানতো না তার মন্ত্রীমশাই তার সম্পর্কে সকল তথ্য বের করেছে। এখনো হয়তো জানে না। এখন সে খোলা বইয়ের মতো মন্ত্রীমশাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মন্ত্রীমশাই। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? দাঁত কিরমির করছে শুভ্রা। কালকে রাতেও তো এই লোক তার কথা শুনেছিল, তাহলে আজকে কিভাবে তার কণ্ঠস্বর চিনতে পারছে না? এদিকে মুখ টিপে হাসছে আরহাম। সে বুঝতে পারছে অপর পাশের মানুষটি রেগে গেছে। আরহামের মুখে হাসি দেখে সকলেই অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছে। আপনি কে বলছেন? আর আমার ব্যক্তিগত নাম্বার কোথায় পেলেন? আপনি এমন কোন ব্যক্তি যাকে আমার মনে রাখার কথা? রাগে চরম পর্যায়ে পৌঁছে যায় শুভ্রা। আপনার বাচ্চার মা আমি। ডান দিকে তাকান। অবাক হয় আরহাম। সে ভাবতেও পারেনি এমন কোনো জবাব দিবে মেয়েটি। আরো একবার অসভ্য নির্লজ্জ মেয়ে বলে অখ্যায়িত করে শুভ্রাকে। আরহামের ডান দিকে অবস্থান শুভ্রার। আরহাম তাকায় সেদিকে, দেখতে পায় শুভ্র রাঙানো মেয়েটিকে। শুভ্রা এগিয়ে আসছিল আরহামের দিকে। গার্ডরা বাধা দিতে চাইলে আরহাম নিষেধ করে তাদের। তাছাড়া অনেকেই চিনতে পেরেছে শুভ্রাকে। এই তো কালকেরই সেই নির্লজ্জ মেয়েটা। আরহামের প্রায় কাছেই চলে এসেছে শুভ্রা। তখনই দেখতে পায় কেউ একজন আরহামের দিকে বন্দুক তাক করেছে দূর থেকে। চমকে যায় শুভ্রা। হাতে থাকা ফোনটা পড়ে যায় নিচে। আরহাম ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। মন্ত্রীমশাই। জোরে চেল্লিয়ে ওঠে শুভ্রা। কিছু বুঝে ওঠার আগেই পরপর দুটো গুলি চলার শব্দ পাওয়া যায়। হতভম্ব হয়ে যায় সকলেই। আরহাম তাকায় তার বুকের উপর পড়ে যাওয়া রমণীটির দিকে। বুকে তরল জাতীয় কিছু অনুভব করে সে। মাথা যেন কিছুক্ষণের জন্য শূন্য হয়ে গেছে। যতক্ষণে বুঝতে পারে ঘটনা ততক্ষণে পড়ে যেতে নেয় শুভ্রা। নিজ বাহুডোরে আগলে নেয় তাকে আরহাম। তাকায় একবার দূরে অবস্থানরত মানুষটির দিকে যে কিনা গুলি চালিয়েছে। পুলিশ কিছু করার আগেই লোকটি পালিয়ে যায় সেখান থেকে। আরহামের মস্তিষ্ক সচল হতেই দ্রুত শুভ্রাকে নিয়ে গাড়িতে উঠে সে। ফাহিম ছিল স্টেজে কোনো একটা কাজে। সময় হলো না তাকে সাথে নেওয়ার। খুব দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় আরহাম। এতক্ষণের ঘটনাগুলো যেন সকলের মাথার উপর দিয়ে গেল। কি থেকে কি হয়ে গেল এতটুকু সময়ের মধ্যে। সকলে এটা ঠিকই বুঝতে পেরেছে গুলি করা হয়েছিল আরহামের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ল, হৈ হৈ উঠে গেল।